নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত হাইটকে। আপনাদের সঙ্গে আমি পার্থ বন্দ্যোপাধ্যায়, আর আমার সঙ্গে আজ স্টুডিওতে দুজন বিশিষ্ট অতিথি, রাজনৈতিক বিশ্লেষক নীলাদ্রি বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের সমর্থনে আজ রয়েছেন অর্পণ বন্দ্যোপাধ্যায়। এখন চলছে পার্লামেন্ট সেশন, আর প্রত্যেক দিন পার্লামেন্ট সেশনে সকালবেলা দেখতে পাচ্ছি ইন্ডিয়া ব্লকের সাংসদরা এসআইআর এর বিরোধিতা করে বিক্ষোভে সামিল হচ্ছেন। সেখানে তৃণমূল কংগ্রেসকে প্রায় রোজই কংগ্রেসের শীর্ষ নেতাদের পাশে দেখা যাচ্ছে। আজও যেরকম প্রিয়াঙ্কা গান্ধীর পাশেই দেখা গিয়েছে শতাব্দী রায়কে, মল্লিকার্জুন খার্গের পাশে তৃণমূলের অন্য সাংসদদের। আমার প্রশ্ন হচ্ছে যে এসআইআর নিয়ে ইন্ডিয়া ব্লক কিন্তু 1 ইঞ্চি জমিও ছাড়বার কোন রকম উদ্যোগ দেখাচ্ছে না, যেখানে ইলেকশন কমিশন রীতিমতো সাংবাদিক সম্মেলন করে দাবি করেছে রাহুল গান্ধী যা যা বলছেন সব ভুল, সব ভিত্তিহীন। কিন্তু তারপরেও রাহুল গান্ধীর তরফ থেকে তিনি তো ইতিমধ্যে বিহার জুড়ে ভোটারদের স্বার্থ রক্ষায় রীতিমতো শোভাযাত্রা শুরু করে দিয়েছেন। আর অন্যদিকে কংগ্রেসের অন্য শীর্ষ নেতারা যারা পার্লামেন্টের সদস্য, উচ্চকক্ষে নিম্নকক্ষে এসআইআর নিয়ে তারা সরব। একই সুরে এসআইআর এর বিরুদ্ধে সরব তৃণমূল কংগ্রেস, কারণ বাংলায় নাকি নির্বাচনের আগে এসআইআর এই শুরু হলো বলে। তবে আজকের আলোচনা এখান থেকে শুরু করার পরিকল্পনা থাকলেও আমি তাতে একটু বদল এনেছি। তার কারণ কিছুক্ষণ আগেই যে বিধাননগরে আমাদের এই অফিস, আমাদের এই স্টুডিও, সেই বিধাননগর চত্বরে আবার নতুন করে এক প্রস্থ চাকরি প্রার্থীদের বিক্ষোভে রীতিমতো তুলকালাম হয়েছে কিছুক্ষণ আগে। এই চাকরি প্রার্থীরা কিন্তু যাদের চাকরি চলে গেছে তারা নন। 2022-এ যে টেট পরীক্ষা হয়েছিল, সেই টেট পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছিলেন তারা এবার অবিলম্বে নিয়োগপত্রের দাবিতে বিকাশ ভবন ঘেরাও করতে এসেছিলেন। আমি আলোচনায় যাওয়ার আগে এই বিষয়ে একটি প্রতিবেদন আপনাদের দেখিয়ে নিতে চাই, কারণ রাজ্যের শিক্ষাক্ষেত্রের বিভিন্ন বিষয়, বিভিন্ন ইস্যুতে বারবার এমন একটা চেহারা সামনে নিয়ে আসছে যাকে খুব সংক্ষেপে কঙ্কালসার চেহারা বললে অত্যুক্তি হয় না। আজকে যে আন্দোলন, এই চাকরি প্রার্থীরা যারা 2022-এ তাদের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন কিন্তু এখনো পর্যন্ত নিয়োগপত্র পাননি, সেই আন্দোলনের প্রেক্ষিতে কি চেহারা হয়েছিল ওই অঞ্চলের করুণাময়ী চত্বরের, দেখুন। চাকরি প্রার্থীদের বিক্ষোভে ফের উত্তাল রাজপথ। নিয়োগ চেয়ে পথে নামলেন 2022 টেট উত্তীর্ণরা, যা ঘিরে উত্তাল বিধাননগর। কার্যত অবরুদ্ধ করুণাময়ী মোড়। দ্রুত নিয়োগ চেয়ে মঙ্গলবার পর্ষদ অভিযানের ডাক দেওয়া হয়। সেই মতো করুণাময়ীতে চাকরি প্রার্থীরা জমায়েত শুরু করেন, আর তা শুরু হতেই পুলিশের তরফে শুরু হয় ব্যাপক ধরপাকড়, যা ঘিরে একেবারেই রণক্ষেত্রের আকার নেয় পরিস্থিতি। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বেঁধে যায় আন্দোলনকারীদের, যদিও চ্যাংদোলা করে বিক্ষোভকারীদের প্রিজন ভ্যানে তোলে পুলিশ। প্রাথমিকে অবিলম্বে 50,000 শূন্যপদে নিয়োগ করতে হবে, সেই দাবিতে এদিন কলকাতা চলোর ডাক দেন 2022 টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীরা। প্রথমে করুণাময়ী মোড়ে জমায়েত করার কথা ছিল তাদের, সেখান থেকে পর্ষদ অফিস যেতেন বিক্ষোভকারীরা। অন্যদিকে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে এদিন সকাল থেকে করুণাময়ী এলাকায় মোতায়েন ছিল বিধাননগর কমিশনারেটের বিশাল পুলিশ বাহিনী। সেই মতো জমায়েত শুরু হতেই পুলিশের তরফে ব্যাপক ধরপাকড় শুরু হয়। এমনকি করুণাময়ী মেট্রো স্টেশন থেকে আন্দোলনকারীরা বেরোতেই একে একে সবাইকে আটক করা হয়। এরপরেই রাস্তায় বসে বিক্ষোভ শুরু করেন চাকরি প্রার্থীরা, যদিও কেউ কেউ পুলিশের নজর এড়িয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসের সামনে পৌঁছে যান। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত পদক্ষেপ করা হয় পুলিশের তরফ থেকে, যা নিয়ে রণক্ষেত্রের পরিস্থিতি তৈরি হয়। আন্দোলনকারীদের দাবি শান্তিপূর্ণভাবেই মিছিল শুরু করার কথা ছিল, কিন্তু তার আগেই পুলিশ জোর করে আটক করে। তাদের আরও দাবি, গত 3 বছর ধরে নিয়োগের পথ চেয়ে বসে আছে, এই বিষয়ে সম্পূর্ণ উদাসীন পর্ষদ। আন্দোলনকারীদের হুমকি, মঙ্গলবার নিয়োগের বিজ্ঞপ্তি জারি করতে হবে, না হলে বৃহৎ আন্দোলনের পথে তারা হাঁটবে। অন্যদিকে এখনো প্রকাশিত হয়নি জয়েন্টের ফল, তার প্রতিবাদে এদিন বিকাশ ভবনে অভিযানের ডাক দেওয়া হয়। বাম ছাত্র সংগঠনের এই অভিযান ঘিরেই ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। হাই নিউজ নেটওয়ার্ক। বেশ, আমি অর্পণ প্রথমে আপনার কাছে এই প্রসঙ্গ রাখবো, কারণ আপনি শাসক দলের প্রতিনিধিত্ব করছেন। এই এতগুলো বছর, প্রায় 14-15 বছর তৃণমূল কংগ্রেসের সরকার চলার পর রাজ্যের শিক্ষাক্ষেত্রের চেহারাটা এমন কঙ্কালসার হয়ে গেল কেন? আপনি জানেন 16-এ যারা পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছিলেন তাদের চাকরি চলে গিয়েছে, স্কুলগুলোয় শিক্ষক নেই। আছেন যারা কাজ করছেন এখন, তারা জানেন যে ডিসেম্বরের পর তাদের চাকরি থাকবে কিনা তার কোনো গ্যারান্টি নেই, পরীক্ষা দিয়ে পাশ করে আবার চাকরি পেতে হবে, ফলে তারা সেরকমই কাজ করছেন। এর ফলে স্কুলগুলো শিক্ষাকর্মী বা শিক্ষকের অভাবে ধুঁকছে। এদিকে যারা 22 থেকে পাশ করে বসে আছেন তাদের কোনো নিয়োগ দেওয়া হয়নি। ওদিকে জয়েন্ট এন্ট্রান্সের ফল বেরোয়নি, ফলে সেই কারিগরি কলেজগুলো এই মুহূর্তে নতুন ছাত্র পাচ্ছে না।
আমাদের সাধারণ যে কলেজ, সেই কলেজের ছাত্র ভর্তি, সেটাতেও আপনি জানেন প্রচন্ড জটিলতা, এবং সবথেকে বড় কথা, বহু আসন ফাঁকা যেখানে ভর্তি হওয়ার জন্য ছাত্র পাওয়া যাচ্ছে না। আর মেডিকেল কলেজের ভর্তি, সেখানেও জটিলতা। মানে শিক্ষা ক্ষেত্র মানেই জটিলতা। না, প্রথমেই দ্ব্যর্থহীন ভাষায় যার বা যাদের অঙ্গুলি হেলনে, যাদের অনিয়ম বেনিয়ম দুর্নীতির কারণে, যাদের প্রলোভনের কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে, মূলত এই নিয়োগ ঘিরে যে অচলাবস্থা বা যারা নিয়োগ পেয়েছিলেন তাদের চাকরি চলে যাওয়া, যাদের অনিয়ম বেনিয়মের কারণে এটা হয়েছে, তাদের দ্ব্যর্থহীন ভাষায় শাস্তির দাবি জানাচ্ছি। এবং তারা যারা এখনো পর্যন্ত প্রত্যেকে তদন্তের র্যাডারে আছেন, প্রত্যেকে সিবিআই র্যাডারে আছেন বা জেলে আছেন, একদম নিশ্চিতভাবে। তারা কি আপনাদের দলের লোক নয়? হ্যাঁ, নিশ্চিতভাবে। আমি তো বলছি তো, যারা আমাদের দলের লোক, যারা তার মধ্যে ধরুন পার্থ চট্টোপাধ্যায় হতে পারেন, কুন্তল ঘোষ হতে পারেন, শান্তনু বন্দ্যোপাধ্যায় হতে পারেন, কেউ কেউ এখনো জেলে আছেন, কেউ কেউ বেলে বাইরে আছেন। দল তাদেরকে রেয়াত করেনি, দল তাদেরকে বহিষ্কার করেছে। পার্থ চট্টোপাধ্যায়ের মতো নেতাকে দলীয় এবং সরকারি প্রশাসনিক দুই জায়গা থেকেই অপসারিত করতে দল 7 দিন সময় নিয়েছে মাত্র। কিন্তু যখন তিনি দুর্নীতি করছিলেন তখন দল চোখ বুজেছিল, যখন তিনি ভিতটাকে ক্রমশ ফোপড়া করে দিচ্ছিলেন তখন দল চোখ বুজেছিল। আজকে এমন জায়গায় পৌঁছেছে, আপনি দেখুন ইমারতটা সোজা রাখা যাচ্ছে না, বারবার হেলে পড়ে যাচ্ছে। না, আমি সেটা বলছি, বিষয়টা হচ্ছে যে এই দুর্নীতিটা, যে অনিয়ম বেনিয়ম হয়েছে, আমি দায়িত্ব সহকারে বলছি, এটা তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং শিক্ষা দপ্তরে তার তৎকালীন যারা সহযোগী ছিলেন, সেটা এসএসসির তৎকালীন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্য থেকে শুরু করে, কল্যাণময় ভট্টাচার্য থেকে শুরু করে যারা ছিলেন, তাদের অনিয়ম বেনিয়ম এবং প্রলোভনের কারণে হয়েছে। এর সাথে দলের কোনো সম্পর্ক নেই। কেন আমি এটা বলছি? আমি বিগত দিনের তুলনা টানছি না, কিন্তু যেহেতু কথা উঠলো যে দল চোখ বন্ধ করে ছিল কিনা, তাই বলতে হচ্ছে যে 1996 সালে অবিভক্ত মেদিনীপুরে 2200 শিক্ষকের নিয়োগ দান করে তৎকালীন বাম সরকার। 2012 সালে বিচারপতি হরিশ টন্ডনের ডিভিশন বেঞ্চ, ক্যালকাটা হাইকোর্ট, সেই গোটা নিয়োগ প্রক্রিয়াকে অবৈধ বলে ঘোষণা করে এবং সেই নিয়োগ প্রক্রিয়া বাতিল করা হয়। তো 2012 সালে, অর্থাৎ পরিবর্তনের 1 বছর পর, তৃণমূল কংগ্রেসের সরকার তো করেনি, ক্যালকাটা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ করেছিলেন, যার মাথায় ছিলেন বিচারপতি হরিশ টন্ডন। তারা যখন এটাকে, এই গোটা নিয়োগ প্রক্রিয়াকে অবৈধ বলে সম্বোধন করছেন, তখন কিন্তু কেউ তৎকালীন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রয়াত জ্যোতি বসু কিংবা বুদ্ধদেব ভট্টাচার্য তাদেরকে দায়ী করেননি। তো স্বাভাবিকভাবেই আমি যেমনটা প্রথমেই, তাহলে আমি এবার নীলাদ্রি বাবু আপনার কাছে জানতে চাই, আপনারা কেন মমতা বন্দ্যোপাধ্যায়কে দায়ী করেন, কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের দলকে দায়ী করেন, যেখানে এই ঘটনার পর মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের যারা সংশ্লিষ্ট তাদের বিরুদ্ধে চূড়ান্ত ব্যবস্থা নিয়েছে দল? এর থেকে বেশি আর দল কি করবে? ফাঁসি দেবে? না না, আমি কোথাও মমতা বন্দ্যোপাধ্যায়কে দায়ী করছি না, আমি দায়ী করছি অব্যবস্থাটাকে, এবং এটা ম্যানেজমেন্ট ফেলিয়ার বলে এটাকে আমার মনে হয়। দুর্নীতি অর্পণ ঠিকই বলেছে, সিপিএম আমলেও তো দুর্নীতি হয়েছিল, কিন্তু আজকে এই দুর্নীতির ফলে যে অব্যবস্থা আমরা দেখতে পাচ্ছি শিক্ষাক্ষেত্রে, অরাজকতা, যার কথা আপনি বলছিলেন, এখন কে দুর্নীতি করছে, দুর্নীতি করলে শাস্তি পাবে, তার জন্য আইন আদালত আছে, ঠিক আছে, কিন্তু শিক্ষা ক্ষেত্রটাই মানে ভেঙে পড়েছে মনে হচ্ছে। যাদবপুরে যে ছাত্র আন্দোলন হয়েছিল শিক্ষামন্ত্রীকে কেন্দ্র করে, শিক্ষামন্ত্রী সেই ছাত্র আন্দোলন থেকে যেভাবে কার্যত ছাত্রকে পিষে দিয়ে তার গাড়ি পালিয়ে গেছিল, ছাত্র অপরাধ করতেই পারে, কিন্তু যেভাবে একজন শিক্ষামন্ত্রী স্পট থেকে ছাত্রকে পিষে দিয়ে পালিয়ে গেছিল, তারপর একজন রিসার্চারের বিরুদ্ধে কেস করা হয়েছে, স্পেন থেকে সে আক্রমণ করছে, কোথাও আমার মনে হচ্ছে ছাত্রছাত্রী এবং শিক্ষকদের সাথে শিক্ষামন্ত্রীর একটা গ্যাপ তৈরি হয়েছে। এবং ইন্টারেস্টিং ব্যাপার, বর্তমান যে শিক্ষামন্ত্রী, উনি পার্থ চট্টোপাধ্যায় প্রাক্তন শিক্ষামন্ত্রীর কথা বলছেন, বর্তমান শিক্ষামন্ত্রী কিন্তু বামপন্থী হয়েও তিনি তৃণমূল কংগ্রেসের সরকারের শিক্ষামন্ত্রী হয়েছেন, এবং তার মধ্যে কি বামপন্থী প্রবণতা একটা দেখা যাচ্ছে। অর্থাৎ যে তৃণমূল কংগ্রেস একটা জাতীয়তাবাদী দল ছিল, সেই দলে কি প্রচুর বামপন্থীদের পেনিট্রেশন ঘটেছে এবং তারাও অনেক বড় পজিশন নিয়েছে, এবং তার ফলে বামপন্থী সুলভ অরাজকতার শিকার হচ্ছে আজ দল, তার ফলে বদনাম হচ্ছে দল, বদনাম হচ্ছে সরকার। তাহলে প্রশ্ন উঠছে, এই রকম ব্যর্থতার পর ব্রাত্য বসু কেন এখনো পদত্যাগ করছেন না? সরকারি ব্যর্থতাই তো স্বীকার করছেন না অর্পণ বলছেন আপনারা সরকারের দিকে আঙুল তুলবেন কেন? এটা তো সরকারি ব্যর্থতা নয়। না না, সরকার মানে ব্রাত্য বসু তো সরকারেরই অঙ্গ। আমি দুর্নীতি নিয়ে একবারও কথা বলছি, আপনি সরাসরি বলছেন না, কিন্তু আমি বলতে পারি যে দেখুন, আমি যদি একজন ছাত্র হই বা আমি একজন ছাত্রের পিতা হতে পারি, যে হয়তো এই মুহূর্তে জয়েন্ট এন্ট্রান্সের ফলের দিকে তাকিয়ে বসে আছে, এবার তাহলে আমার মানসিক পরিস্থিতি কি?
এই যে কিছু ছাত্র, এই প্রজন্মের কিছু ছাত্রের অভিভাবক একটা চরম একটা অব্যবস্থার মধ্যে দিয়ে যাচ্ছেন, একটা টেনশনের ভেতর দিয়ে আমি যাচ্ছেন, সেই কথা এর দায় কে নেবে? পার্থরা এটাই বলছি, দুর্নীতি সিপিএম আমলেও হয়েছে, এই অরাজকতা আমরা দেখিনি, সুতরাং এর দায়টা তো সরকারকেই নিতে হবে। যদি ব্রাত্য বসু দায়ী হয় তাও সরকার দায়ী, কারণ ব্রাত্য বসুকে সরকারের প্রধান মমতা বন্দ্যোপাধ্যায় শিক্ষামন্ত্রীর পদে বসিয়েছেন। যদি অন্য কেউ দায়ী হয় তার দায়ও তার। আবার পার্থ চট্টোপাধ্যায় যে শিক্ষামন্ত্রী হয়েছিলেন সেটাও মমতার নির্দেশে, সুতরাং কোথাও দায় মুখ্যমন্ত্রীর ওপর যাচ্ছে, কিন্তু সব ক্ষেত্রে মুখ্যমন্ত্রীকে দায়ী করাটা ঠিক নয়। না না, বিষয়টা হচ্ছে নীলাদ্রিত যেমনটা বললেন, আমি বলছি যে এই যে যাদবপুরের কথা বলা হলো, যাদবপুরে ছাত্ররা যে ডেলিগেশন টিম তারা নিয়ে গিয়েছিল, কোনো ছাত্ররা নিয়ে যায়নি, নিজ একদম কোট আনকোট কিছু নকশাল এবং মাওবাদী পন্থী সংগঠন। আমি এখানে নীলাদ্রিবাবু যাদবপুরের প্রসঙ্গ তুলেছেন, কিন্তু আমি যাদবপুরের প্রসঙ্গ এই আজকের টেবিলে যদি আলোচনা করি না, আজকের যে আমি আলোচনা করছি না, আমি বলছি আজকের যে সমস্যা তার জন্য জায়গা কম পড়ে যাবে। আমি পুরো সময়টাই ব্যয় করতে চাই এই ছেলে মেয়েগুলোর কথা বলে, যে ছেলে মেয়েগুলো এই মুহূর্তে ধরো নিট পরীক্ষা দিয়ে পাস করেছে, কিন্তু তার অ্যাডমিশন এই মুহূর্তে জটিলতার মধ্যে রয়েছে, সে জানে না সে ভর্তি হতে পারবে কিনা, পারলেও কবে থেকে হবে এবং কবে ক্লাস করতে পারবে। জয়েন্ট এন্ট্রান্সের ফল জয়েন্ট এন্ট্রান্স বোর্ড প্রকাশ করতে পারছে না। যারা পরীক্ষা দিয়েছে এবং অ্যাসপিরেন্ট তারা মনে করছে যে এই ফলাফল বেরোলে তারা ভালো কলেজে, সরকারি কলেজে ইঞ্জিনিয়ারিং পড়বে, তারা এই মুহূর্তে প্রচন্ড টেনশনের মধ্যে আছে, কবে সেই রেজাল্ট বেরোবে তারা জানতে পারছে না, এবং পুরো প্রসেসটা অনির্দিষ্টকালের মধ্যে ওবিসি সংক্রান্ত মামলা সেটা পিছিয়ে যাচ্ছে। আর সব থেকে বড় কথা, দেখুন 16 যারা চাকরি হারিয়েছে, 16 পরীক্ষার্থী বা সাকসেসফুলি যারা জয়েন করেছিল, তারা আবার নতুন করে পরীক্ষা দেবে, তাদের ভবিষ্যৎ নির্ধারিত হবে। এর মধ্যে যারা 22-এ এই কোয়ালিফাই করে বসে আছে তাদের পর্যন্ত নিয়োগপত্র দেওয়া হয়নি। 22 থেকে 25, 3 বছর ধরে বসে আছে তারা। আমি এটাতে আসছি নিশ্চিতভাবেই, যেমনটা এই 22-এর পরীক্ষার্থী মূলত যারা যারা আজকে বিক্ষোভ দেখিয়েছেন বা কর্মসূচি নিয়েছিলেন, এটা তাদেরকে মনে, দেখুন পরীক্ষার্থী নিশ্চিতভাবে আমরা প্রত্যেকে চাই, রাজ্য সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী প্রত্যেকেই চান, মাননীয় শিক্ষামন্ত্রী, শিক্ষা দপ্তর সকলেই চান যে এই নিয়োগগুলো দ্রুত হোক। কারণ নিয়োগ যদি হয় তাহলে সব থেকে বেশি লাভ যদি বলেন সেটা নির্বাচনী লাভ হতে পারে বা হোয়াট এভার, যে কোনো ধরনের প্রশাসনিক লাভ হতে পারে, সব থেকে বেশি লাভ রাজ্য সরকারেরই, এবং শাসক দল হিসাবে তার ডিভিডেন্ড তৃণমূল কংগ্রেসই পাবে। তো তৃণমূল কংগ্রেস বা রাজ্য সরকার কখনোই চায় না যে এই নিয়োগগুলো আটকে থাকুক, কিন্তু প্রথমত কিছু আইনি জটিলতা রয়েছে, এবং দ্বিতীয়ত আমার মনে হয় যে যারা 2022-এর চাকরি প্রার্থী যারা আজকে আন্দোলন করেছেন তারা হয়তো এটা জানেন যে SLST শারীর শিক্ষা কর্মশিক্ষা, এই চাকরি প্রার্থীরা আন্দোলন করছিলেন কলকাতা জুড়ে, তারা ধর্ণা দিচ্ছিলেন, যেমনটা এনারাও করছেন। তো তাদেরকে সিপিআইএম এর রাজ্যসভার সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য আইনজীবী এবং তার গোটা আইনজীবীদের যে টিম, সেই টিম তাদেরকে বলে যে তোমাদের আন্দোলনের সাথে আমরা সহমর্মী এবং আমরা কোর্টে কেস করব যাতে তোমরা সঠিকভাবে নিয়োগ পাও। কোর্টে কেস হয়, রাজ্য সরকার তাদের সঠিক নিয়োগপত্র তাদের হাতে তুলে দেন, এবং SLST শারীর শিক্ষা কর্মশিক্ষার যারা চাকরি প্রার্থী নিয়োগপত্র পেয়ে তারা খুশি ছিলেন, তারা মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান। কিন্তু যে মুহূর্তে তারা মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানালেন, আমি আপনাকে বলছি পার্থদা, আপনাদের রেঞ্জ অনেক বেশি, আপনাদের ক্যাপাসিটি অনেক বেশি, স্কোপ অনেক বেশি, আপনারা আপনাদের মতো করে খোঁজ নিয়ে দেখুন। বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং তার আইনজীবী টিম আবারও ক্যালকাটা হাইকোর্টে মামলা করেছে যে নিয়োগপত্র রাজ্য সরকার SLST শারীর শিক্ষা কর্মশিক্ষা চাকরি প্রার্থীদের দিয়েছে সেই নিয়োগপত্র অবৈধ, এবং সেখানে দুর্নীতি থাকতে পারে, আছে নয়, থাকতে পারে। তার মানে এবং রাজ্য সরকারের, রাজ্যের শিক্ষা দপ্তরের ভাবমূর্তি এরকম জায়গায় পৌঁছেছে। কারণ ধরুন আমি আপনার বিরুদ্ধে অভিযোগ করতেই পারি, কিন্তু আদালত তো সেই অভিযোগ আমল দেবে না। আদালত যে কোনো অভিযোগ আমল দেয় না। কি বলেন নীলাদ্রিবাবু? না, আমি একটা লাইন বলে এর আগে রাজ্য সরকার বা শিক্ষা দপ্তরের ভাবমূর্তি এমন জায়গায় পৌঁছেছে যে আদালত মনে করছে এই অভিযোগের সারবত্তা। না, আমি শুধু একটা লাইন বলে শেষ করি, সেটা হচ্ছে যে আদালতের আমল দেওয়ার ব্যাপারটা এইরকম। মূলত ক্যালকাটা হাইকোর্টে এখন যে পরিস্থিতি দাঁড়িয়েছে, বিকাশ রঞ্জন ভট্টাচার্য যদি কোনো অভিজিৎ গাঙ্গুলি পার্ট 2 এর কাছে গিয়ে মামলা দায়ের করেন, তাহলে হতেই পারে যে তিনি সেখানে অভিযোগের আঙুলটা ঘুরে গেল আদালতের দিকে। বলুন। না, এখন কখনো আদালতকে দোষ দেওয়া হচ্ছে, কখনো ইলেকশন কমিশনকে, কখনো কেন্দ্রীয় সরকারকে, ঠিক আছে, কিন্তু প্রশ্ন যেটা আসছে, বিকাশ রঞ্জন ভট্টাচার্যের অভিপ্রায় ধরে নিলাম ঠিক ছিল না, কিন্তু তিনি যদি এই যে ইলেকশন, এই যে আমাদের পরীক্ষার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ায় যদি কোনো গলদ না থাকে, তাহলে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের ক্ষমতা কি করে হয় যে আদালতে গিয়ে স্থগিতাদেশ নিয়ে আসার?
অর্থাৎ যে প্রক্রিয়ায় সিলেকশন হয়েছে সেই প্রক্রিয়ার মধ্যে একটা বড় গলদ ছিল। আমার মনে হয় সেই ভেতরের দিকে তাকানোর একটা প্রশ্ন আছে, অভিযোগ না করে যে কোথায় প্রক্রিয়ায় গলদ হচ্ছে নিয়োগ প্রক্রিয়ায়। এবং না দেখুন, কখন আপনার অসুখ সারবে, যখন আপনি চান যে আমার অসুখ এবং ওষুধ খেয়ে আমি অসুখটা সারাবো। আর যদি আপনি চান না আমি অসুস্থ মধ্যেই থাকতে চাই, অসুস্থতার ভেতরেই থাকতে চাই, তাহলে কিন্তু অসুখ সহজে সারবে না, কারণ আপনি কোনো ওষুধ ওখানে প্রয়োগ করবেন না। আমি ডাক্তারকে দোষ দিতে পারি, নার্সকে দোষ দিতে পারি, কিন্তু রোগটাকে যদি ট্যাকেল না করি, তৃণমূলের এটাই সমস্যা হচ্ছে। আদালত দায়ী, নির্বাচন কমিশন দায়ী, কোনদিন বলবে বাংলার মানুষ দায়ী, কিন্তু প্রশ্নটা হচ্ছে ভেতরের প্রক্রিয়া, সেই প্রক্রিয়ায় কোথায় গলদ সেটা আইডেন্টিফাই করার কিন্তু চেষ্টা করা হচ্ছে। কিন্তু হচ্ছে না কেন? আমি একটু আগে অর্পণ একটা খুব দামি কথা বলেছেন, আমি বলবো এই জন্য এটাকে দামি মনে হচ্ছে আমার, যে ভ্যালিড পয়েন্ট। ধরুন 22-এ যারা পরীক্ষা দিয়ে পাশ করেছেন এবং যাদের চাকরি দেওয়া যায়, তাদের যদি 23-এর মধ্যে রিক্রুটমেন্ট হয়ে যেত, সেটা তো রাজ্য সরকারের সাফল্য হিসেবেই কাউন্টেড হতো এবং রাজ্য সরকার বলতে পারতেন যে এতগুলো ছেলে মেয়েকে আমরা চাকরি দিয়েছি। রাজ্য সরকার সেটা দিতে পারলেন না। এই ব্যর্থতা কি জেনে শুনে রাজ্য সরকার নিজের কাঁধে নেবে? আমার মনে হয় পার্থদা, এটা একটা কমিউনিকেশনের অভাব। মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসংযোগ নিয়ে কোনো প্রশ্ন নেই, কিন্তু মমতার পক্ষে তো পুরো সরকারের সব ডিপার্টমেন্টের কাজ দেখা সম্ভব হয় না। শিক্ষামন্ত্রীর সাথে ছাত্রদের একটা চিন্তা ভাবনার একটা ফারাক তৈরি হয়েছে। একজন ছাত্র বিজেপি হতে পারেন, সিপিএম হতে পারেন, নকশাল হতে পারেন, তৃণমূলে হতে পারেন, কিন্তু শিক্ষামন্ত্রী যদি বলেন তুমি তৃণমূল না করলে তুমি আমার ছাত্র নয়, আমরা ওরা হয়ে যায়। যদি অর্পণ যেটা বললো, তারা নকশাল হোক না, ছাত্র যদি নকশাল আন্দোলনে বিশ্বাস করে সেটা তার ব্যক্তিগত বিশ্বাস, তার সাথে যদি শিক্ষামন্ত্রীর দূরত্ব তৈরি হয়, কেউ বিজেপিতে বিশ্বাসী বলে তার সাথে দূরত্ব তৈরি হয়, তাই তিনি সবার শিক্ষামন্ত্রী নন, তিনি তৃণমূল ছাত্রছাত্রীদের শিক্ষামন্ত্রী হয়ে গেছেন, এটাই সমস্যা। এবং সব থেকে বড় কথা অর্পণ, আমার বক্তব্য হচ্ছে যে পরিস্থিতি যদি আইনত জটিলতার দিকে যায়, তাহলে এ ব্যাপারে একটা সহমর্মিতা থাকা দরকার। আজকে বিকাশ ভবন তারা ঘেরাও করতে গেছেন, একটা গণতান্ত্রিক কর্মসূচি নিয়েছেন, কিন্তু তারা মেট্রো থেকে নামার সঙ্গে সঙ্গে তাদের ধরপাকড় করা শুরু, যাতে তারা একটা সিগনিফিকেন্ট নাম্বারে জমায়েতই হতে না পারেন। কি দুর্বলতা প্রকাশ করছে সরকারের। পুলিশ কেন তাদের চ্যাংদোলা করে প্রিজন ভ্যানে তুলবে? তারা কতটা, মানে যারা ধরুন 22-এ পরীক্ষা দিয়ে এসএসসিতে পাশ করে নিয়োগপত্র পাওয়ার আশায় বসে আছে, নিয়োগপত্র পেলে কালকে কোনো স্কুলে গিয়ে তারা ছাত্র পড়াবেন, তারা কতটা ভায়োলেন্ট হতে পারেন যে পুলিশ এত হাইপার অ্যাক্টিভ? আমি এটাতে আসছি, কিন্তু একটা লাইন না বললে আমার মনে হয় যে একটা জিনিস ভুল পরিবেশিত হচ্ছে। আমি যেটা আগের বার বলছিলাম, জাস্ট এক লাইন বলবো, সেটা হচ্ছে আমি বলতে চাইছিলাম এটাই যে যাদবপুরে যারা শিক্ষামন্ত্রীর কাছে যে ডেলিগেশন টিম গিয়েছিল, তারা নকশালপন্থী মাওবাদীপন্থী নিশ্চিতভাবে, কিন্তু তাদের ডেলিগেশন টিম শিক্ষামন্ত্রীর কাছে গিয়ে পৌঁছেছিল যাকে পিষে দেবার যে কোটানকোট অভিযোগ শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে, আমি তার নামটা ভুলে গেছি, যে বুদ্ধদেব ভট্টাচার্যকে কুকুরের সঙ্গে তুলনা করেছিল যে জানোয়ার, তার যদি স্টেটমেন্ট আপনি দেখেন, সে হাসপাতালে শুয়ে শুয়ে স্টেটমেন্ট দিয়েছে যে তাদের টিম কিন্তু শিক্ষামন্ত্রীর কাছে গিয়ে তাদের ডেলিগেশন যা বক্তব্য ছিল সেটা ডকুমেন্টেশন আকারে পেশ করেছিল। আমি বললাম যে আমি এক লাইনে জাস্ট শেষ করে দিই, না হলে বিষয়টা ভুলভাবে পরিবেশিত হচ্ছে আমি যদি শেষ না করতাম। এবার যেটা আপনি আজকের কথা বলছেন, যে দেখুন আমরা তো এটা দেখেছি যে যাদের, দেখুন পুলিশ, হ্যাঁ আমি একদম দেখুন এটা শিক্ষক, আমি এর উত্তর দিচ্ছি, আমি লোকে বগলে বোম নিয়ে মধ্যমগ্রাম হাই স্কুলের সামনে ঘুরে বেড়াচ্ছে, আমি এর উত্তর দিচ্ছি। সেটা হচ্ছে যে ধরুন 2016-এ যারা নিয়োগ পেয়েছিলেন, যাদের চাকরি চলে গেছে, তারাও তো শিক্ষক, এবং তাদের মধ্যে যারা আন্দোলন করছেন, আমাদের কাছে কোনো ডকুমেন্টেশন নেই, কিন্তু আমরা ধরে নিচ্ছি তর্কের খাতিরে যে তারা প্রত্যেকে যোগ্য শিক্ষক, তারা যোগ্য, তাদের নিয়োগ বৈধ ছিল, কিন্তু তাও তাদের চাকরি চলে গেছে ওই গুটি কয়েক অযোগ্যদের কারণে, এবং তৎকালীন যারা এই পুরো নিয়োগের সঙ্গে যুক্ত ছিল তাদের অনিয়ম বেনিয়মের কারণে আমরা ধরে নিয়েছি তারা যোগ্য। আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে সেই তথাকথিত কোটানকোট যোগ্য শিক্ষক চাকরি হারা, তাদেরকে আমরা দেখেছি, তাদের একাংশ, আমার কাছে প্রমাণ আছে, ভিডিও রেকর্ডিং আছে তাদের, সেখানে একদম স্পষ্টত যে ডিআই অফিস অভিযানের সময়, গোটা রাজ্য জুড়ে ডিআই অফিস অভিযান হয়েছে, কিন্তু কসবার ডিআই অফিসে যখন অভিযান হয়েছে, ওই তথাকথিত যোগ্য চাকরিহারা শিক্ষকদের মধ্যে একজন, আন্দোলনের অন্যতম মাথা বলা যেতে পারে, তিনি বলছেন পেট্রোল নিয়ে জ্বালিয়ে দেবো কসবার ডিআই অফিস। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে এই বিকাশ ভবনের সামনে আমরা প্রায় 4-5টা রাতের আন্দোলন দেখেছি,
সেই মানে যোগ্য চাকরিহারা শিক্ষকদের রাত দখলের আন্দোলনে আরজি করের জুনিয়র ডাক্তাররাও সামিল হয়েছিলেন, বিরোধী দলনেতাও এসেছিলেন, এবং আমরা সেখানে দেখেছি কিভাবে তারা বিকাশ ভবনকে ঘেরাও করে রেখেছিলেন, যে যারা বিকাশ ভবন তো শুধুমাত্র শিক্ষা দপ্তরের অফিস নিশ্চিতভাবে, কিন্তু সকলে তো বিকাশ ভবনে যারা যারা চাকরি করেন তারা তো এই বিষয়টার সাথে যুক্ত নাই হতে পারেন। সেখানে একজন অন্তঃসত্ত্বা মহিলা, তাকে আটকে রাখা হয়েছিল এবং তার স্টেটমেন্টও আমরা সংবাদ মাধ্যমেই দেখেছিলাম। ফলে এই ধরনের অপ্রীতিকর পরিস্থিতি যদি আবার আজকে তৈরি হতো, তখন এই পুলিশের বিরুদ্ধেই বিরোধী রাজনৈতিক দলগুলি প্রশ্ন তুলতো যে কেন পুলিশ সেটাকে প্রহিবিট করতে পারলো না। একবার যখন ওই ধরনের অচলাবস্থা তৈরি হয়েছে, বিকাশ ভবনে চাকরিরত একাধিক মানুষ আটকে পড়েছিলেন, তারা সারা রাত বিকাশ ভবনে থাকতে বাধ্য হয়েছিলেন, তার মধ্যে কেউ কেউ অন্তঃসত্ত্বা ছিলেন, সেটা জেনেও পুলিশ কেন পুনরায় বলতে চাইছেন যে আজকে যে শিক্ষকরা আন্দোলন করতেছেন তাদেরও বিশ্বাস করার কোনো কারণ নেই, তারাও এই ধরনের একটা ভায়োলেন্ট চেহারা নিতেই পারেন, সেই জন্য আদৌ সেই সম্ভাবনা তৈরি না হয়, সম্ভাবনা তৈরি না হয় এই বিপুল পরিমাণ পুলিশ এবং এই হাইপার অ্যাক্টিভ পুলিশ। নীলাদ্রিবাবু, আমি আবার বলছি, যে লোকটি ব্যাগের মধ্যে আইইডি নিয়ে মধ্যমগ্রাম পর্যন্ত এসেছিল, সে কি ভেহিকেলে এসেছিল? সেখানে ট্যাক্সিতে, নিজের বাইকে? মনে তো হয় না। সে এসেছিল কোনো পাবলিক ভেহিকেলে। আপনি ভাবুন, যদি এটা ওইখানে যেখানে ফেটেছে আশেপাশে লোক ছিল না, শুধু সে নিজে আহত হয়ে যে পরে মারা গেছে, এটা যদি একটা ট্রেনের মধ্যে, হয়তো ট্রেনে এসছে, আমি জানি না, মধ্যমগ্রাম স্টেশনে এসে নেমেছে বা কোনো বাসে, তার ভেতরে ফাটতো, তাহলে কি হতো? এটা কিন্তু আমাদের রাজ্যে কেউ আইইডি বলে নিয়ে ঘুরে বেড়াচ্ছে, পুলিশ কিন্তু তাকে ধরতে পারছে না বা তাকে আইডেন্টিফাই করতে পারছে না। আর এখানে পুলিশ দেখুন, না, পুলিশ যেটা উপযুক্ত মনে করেছে, আমি অর্পণের সাথে একমত, পদক্ষেপ নিয়েছে। কিন্তু অর্পণের কথায় একটা কথা খুব স্পষ্ট, অর্পণ কোথাও একটা বললো যাদবপুরের ওই জানোয়াররা, অর্থাৎ একটি শ্রেণীর ছাত্রকে তৃণমূল জানোয়ার মনে করছে। না, আমি শুধু একটা ছাত্রকে বলেছি, একটি শ্রেণী নয়, একটা ছাত্র যে বুদ্ধদেব ভট্টাচার্যকে কুকুরের সঙ্গে তুলনা করেছিল, জানোয়ার মনে করে, আমি তার সাথে দ্বিমত পোষণ করি। আমি মাওবাদে কখনোই বিশ্বাস করি না, কিন্তু তৃণমূল সরকার, এটা সরকারে আসে, সমস্ত ছাত্রকে সমান চোখে দেখা এটা উচিত। সেখানে দাঁড়িয়ে আমার কোথাও মনে হয় তৃণমূল কংগ্রেসের সরকারের শিক্ষক এবং ছাত্রদের সাথে একটা দূরত্ব তৈরি হচ্ছে, যেরকম তারা মনে করছে আদালত তাদের বিরুদ্ধে। পুলিশের এই ব্যবহারকে সমর্থন করছেন, যেভাবে আজকে তাদের আটকানো হয়েছে, চ্যাংদোলা করে তোলা হয়েছে, এটা কিন্তু শিক্ষক হবে, ওই রিক্রুটমেন্টের পরে এরা টিচার হবে। পুলিশ মন্ত্রীকে মমতা বন্দ্যোপাধ্যায়, তো হোম মিনিস্টার হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, তার নির্দেশে যা করার পুলিশ করবে। পুলিশকে দোষ দিয়ে লাভ নেই, কারণ পুলিশ, কলকাতা পুলিশ, পশ্চিমবঙ্গ পুলিশ যথেষ্ট কর্মদক্ষ, আমরা অতীতেও দেখেছি। তাদের ফ্রি হ্যান্ড দিলে তারা অনেক কিছু হ্যান্ডেল করতে পারে। সেক্ষেত্রে দাঁড়িয়ে আমার মনে হয় এটা রাজনৈতিক সমস্যা, শুধু প্রশাসনিক সমস্যা বলে মনে করবে না। শিক্ষামন্ত্রী কোথাও তার দায়িত্ব পালন করতে পারছেন না, তিনি আশা করছেন তার দায়িত্বটা পুলিশ করবে। মুখ্যমন্ত্রীর দিকেও তুললেন, যা মনে হলো। আমি বলছি পুলিশ মন্ত্রীর একটা দায় আছে, পুলিশকে যদি আমি সমালোচনা করি দায়টা পুলিশ মন্ত্রীরও আসে। যেমন শিক্ষা ব্যবস্থাটা ভুল বললে শিক্ষামন্ত্রীর দিকেও দায় দেয়, একইভাবে বলছি। মুখ্যমন্ত্রীর কথা কিন্তু বলছি না, ঘটনাচক্রে পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রী এক, সেটা অন্য কথা। মুখ্যমন্ত্রী যথেষ্ট ভালোভাবে চালাচ্ছেন, কিন্তু যদি একই মানুষ মুখ্যমন্ত্রী আর পুলিশ মন্ত্রী হন, এটা কি রাজ্যের জন্য ঠিক? ও মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে পুরোটা দেখা সম্ভব নয়। সেখানে ব্রাত্য বসুর মতো একজন প্রাক্তন বামপন্থীকে, একজন জাতীয়তাবাদী নেতার কোনো মানে তৃণমূলে এতই আকাল পড়েছে, বামপন্থীদের ধরে ধরে এনে সরকারের বিভিন্ন পদে বসানো হচ্ছে। যে সিপিএম এর সাথে লড়াই করে তৃণমূল একদিন ক্ষমতায় এসেছিল, সেই সিপিএম এর মানুষরা দাপিয়ে বেড়াচ্ছে তৃণমূল কংগ্রেসে। আমি শুধু একটা কথা এটা বলতে বাধ্য হচ্ছি, যে বারবার যেটা বলা হচ্ছে যে আমরা এর আগে যে সমস্ত শিক্ষক, আপনি যে বললেন এনারা শিক্ষক হবেন, আর যারা যারা শিক্ষক হয়ে চাকরি হারিয়ে ফেলেছেন, তাদের মধ্যে যারা তথাকথিত যোগ্য বলে আমরা ধরে নিচ্ছি, তাদের বক্তব্য আমরা দেখেছি মাননীয় মুখ্যমন্ত্রীকে, তাদের আন্দোলনের মাথা যিনি গ্রেপ্তার হয়েছিলেন গতকাল বা গত পরশু খুব সম্ভবত, তিনি সরাসরি খুনের হুমকি দিয়েছিলেন। তো এর পরেও পুলিশ কেন রিস্ক নিত? নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে যেটা নীলাদ্রিদা দুবার বললেন কার্যত, ব্রাত্য বসু বামপন্থী। দেখুন, আমি ব্যক্তিগতভাবে মনে করি যে বামপন্থা নিয়ে আমার খুব একটা পড়াশোনা বা কিছু নেই, আমি যেটুকু বুঝি বামপন্থা আমার একদম মোটা মাথায়, সেটা হচ্ছে বামপন্থা মানে সাম্যবাদ, সমাজের প্রত্যেক স্তরের মানুষের কাছে সম্পত্তি বা অর্থের সমবন্টন। তো বামপন্থা আমার ব্যক্তিগতভাবে মনে হয় এটা সিপিআইএম এর জায়গির নয়।
বামপন্থা যে কোনো মানুষ বামপন্থী হতে পারেন, আমিও বামপন্থী হতে পারি, আমি যদি সাম্যবাদে বিশ্বাস বুঝলাম করি। নীলাদ্রি বাবু রীতিমতো মানে সিপিআইএম তথা বামপন্থীদের ব্যাপারে নীলাদ্রি বাবু যথেষ্ট ক্ষুব্ধ এবং তিনি মনে করেন যে তাদেরকে কেন তৃণমূল কংগ্রেস আমি আমার ভয়টা হচ্ছে তৃণমূল একটা বামপন্থী দল। এখানে আমি আবার বলছি রাজ্যের মাননীয় শিক্ষামন্ত্রীকে টেনে আলোচনাটা হচ্ছে, তিনি কি আদর্শে বিশ্বাস করেন বা তার রাজনৈতিক দৃষ্টিভঙ্গি কি, এটা আমাদের আলোচনার কার্যত কোনো বিষয় না। ওনার কর্মপদ্ধতিটা আমি আপনাকে বলছি একজন শিক্ষামন্ত্রী হিসেবে তিনি পদে রয়েছেন, কিন্তু তারপরে এত ছাত্রছাত্রী একটা অনিশ্চিত সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে, এর দায় একজন শিক্ষামন্ত্রী হিসেবে তিনি এড়িয়ে যেতে পারেন না, এর দায় তাকে নিতেই হবে। কিন্তু তিনি তার কোন রাজনৈতিক মতাদর্শে বিশ্বাস করেন, কি নিয়ে তিনি রাজনীতি করেন, এটা আমাদের আলোচনার বিষয় না, বা এটা আমরা আলোচনার মধ্যে টানতেও চাই না। আমরা চাই অচল অবস্থার যত তাড়াতাড়ি সম্ভব অবসান হোক। যদি এটার মধ্যে আইনি জটিলতা থাকে তাহলে রাজ্যে বড় বড় আইনজীবীরা আছেন, রাজ্যের বিভিন্ন মামলায় রাজ্য সরকার দিল্লি থেকে দেশের অন্যতম সেরা আইনজীবী মেধাকে পয়সা দিয়ে নিয়ে এসে মামলা লড়ছে। এই রাজ্যের ছাত্রছাত্রীদের স্বার্থে, এই রাজ্যের শিক্ষকদের স্বার্থে কেন রাজ্য সরকার সেই রকম ব্যবস্থা নিচ্ছে না? এনিও একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি নিতে হবে, তবে বিরতির পরে আমাদের বিষয়টা আমরা একটু পরিবর্তন করব। আমরা পার্লামেন্টের দিকে একবার তাকাবো, কারণ পার্লামেন্টের সামনে আজ সকালেও ইন্ডিয়া ব্লক হিসেবে তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেসের সাংসদদের পাশাপাশি দেখা গেছে। আমরা ফিরছি একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতির পর।